প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে ফেসবুক লাইভ ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজকের সাবজেক্ট প্লান্ট ইঞ্জিনিয়ারিং। প্লান্ট ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটির কোড 67063। এটি ষষ্ঠ পর্বের মেকানিক্যাল ডিপার্টমেন্টের একটি সাবজেক্ট। এই সাবজেক্ট নিয়ে আমি আছি তোমাদের সাথে এস.এম. ফারুক হোসেন, ইন্সট্রাক্টর মেকানিক্যাল ডিপার্টমেন্ট, সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট, সিলেট। অধ্যায় 11তে ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশনিংয়ের গত ক্লাসে ভেন্টিলেশন এবং এয়ার কন্ডিশনিং পদ্ধতি, ভেন্টিলেশন পদ্ধতির শ্রেণীবিভাগ, ভেন্টিলেশন পদ্ধতি এবং নিয়ন্ত্রণ এই বিষয়গুলো আলোচনা করা হয়েছিল। আজকে স্থাপনের পর আইন এবং অনুশীলন কোড অথবা কোড অফ প্র্যাকটিসের ব্যাখ্যা, এয়ার কন্ডিশনের শ্রেণীবিভাগ, এয়ার কন্ডিশন পদ্ধতির জন্য নির্বাচিত মানদণ্ড, হিটিং এবং কুলিং লোড ক্যালকুলেশন এই বিষয়গুলো আলোচনা করা হবে। এছাড়া এই অধ্যায়ে আরও আছে হিটিং ও কুলিং লোড, কুলিং লোডের এককসমূহ, সর্বমোট কুলিং লোড নিরূপণে প্রাথমিক কতিপয় ধারণা, কুলিং এবং হিটিং লোডের বিভিন্ন উপাদান বা কম্পোনেন্টস, এয়ার কন্ডিশনিং পদ্ধতি, স্থাপনের পরে অনুশীলন কোড বা কোড অফ প্র্যাকটিস যেগুলো আছে। নতুন ইনস্টলেশনে বা স্থাপনে সিএফসি রেফ্রিজারেন্ট ব্যবহার করা উচিত নয়। সেখানে সম্ভব ওজন হ্রাসকারী হিমায়ক বা রেফ্রিজারেন্ট ব্যবহার করতে হবে, যাতে পরিবেশের উপর কোনোরূপ বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি না হয়। যদি সিএফসি রেফ্রিজারেন্ট সিস্টেমে ইনস্টল করার প্রয়োজন হয়, তাহলে ইনস্টলের পরে নিম্নলিখিত অনুশীলন কোড বা কোড অফ প্র্যাকটিস অনুসরণ করতে হবে। মেশিনারি রুমের যথাযথ আকার এবং ভেন্টিলেশন চেক করতে হবে, এবং কম্প্রেসার ও কন্ডেন্সারকে অত্যাধিক তাপ হতে বাঁচার জন্য দেওয়াল হতে একটি সর্বনিম্ন দূরত্ব বজায় রাখতে হবে। ইনস্টলেশন চলাকালীন সময়ে সিস্টেমের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ফিটিং সমূহ ও অবস্থান নিশ্চিত করতে হবে। ব্রেজিং এবং সোল্ডারিং চলাকালীন সময়ে অক্সিডেশন প্রতিরোধ করতে হবে। ওয়েল্ডিং, ব্রেজিং এবং কাটিং কয়লা শুষ্ক নাইট্রোজেন এর আঘাতে পরিষ্কার করতে হবে, এবং কোনো অবস্থাতেই অক্সিজেন ব্যবহার করা উচিত নয়। পরিদর্শন, রক্ষণাবেক্ষণ এবং মেরামতের সুবিধার্থে পাইপ সিস্টেম চেক করতে হবে। মাটিতে, হ্রদ বা জলপ্রপাতে লাইন থাকলে তা বর্জন করতে হবে। ট্রেসার গ্যাস চালু করার আগে সকল প্রকার রেফ্রিজারেন্ট লাইন, মেকানিক্যাল জয়েন্ট খুব ভালোভাবে চেক করতে হবে। সিস্টেমের অভেদ্যতা বা নিবিড়তা নিশ্চিত করতে হবে। এটা নিশ্চিত করার জন্য লিক টেস্টিং সম্পূর্ণ করতে হবে। এছাড়া প্রত্যেকটি সিস্টেমের লেবেল লাগে যন্ত্রপাতির বিবরণ, প্রযুক্তিগত তথ্য, রেফ্রিজারেন্টের বৈশিষ্ট্য, লুব্রিক্যান্টস, ম্যাটেরিয়ালস এগুলো সুস্পষ্টভাবে বিবরণ দিতে হবে। যদি একটি সাধারণ এইচভিএসি পদ্ধতিতে অনেকগুলো নিয়ন্ত্রণ রয়েছে, তবে বিল্ডিংয়ে প্রবেশকৃত বাতাসের পরিমাণ নিয়ন্ত্রণ ইনডোর এয়ার কোয়ালিটির উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে পারে। সুতরাং ভেন্টিলেশন ব্যবস্থা কন্ট্রোল অতি জরুরি ব্যবস্থা। এ সাধারণত দুইভাবে ভেন্টিলেশন কন্ট্রোল করা হয়, যেমন ভলিউম মনিটরিং এবং কন্ট্রোল। ফল্ট অফিস, ইন্ডাস্ট্রিতে ইনডোর ইউনিট এর দখলকৃত বা অধিকৃত স্থানে বাইরে থেকে গ্রহণযোগ্য পরিমাণে বাতাস প্রেরণ করতে হবে। এখন প্রায় সকল প্রতিষ্ঠান ইন্ডাস্ট্রিতে ইনডোর ইউনিটে বাতাসের পরিমাণ এবং আউটডোর ইউনিটে বাতাসের পরিমাণ সূক্ষ্মভাবে হিসাব করা হয় না, কারণ সাধারণত একটা ফিক্সড ড্যাম্পার ভেন্টিলেশন ব্যবস্থায় বাতাসের পরিমাণকে নিয়ন্ত্রণ করে থাকে। স্ট্রোকের প্রভাব, ভারসাম্যহীন সরবরাহ এবং রিটার্ন ফ্যান ধারাবাহিকভাবে ভেরিয়েবল এয়ার ভলিউম পদ্ধতি পরিবর্তন হলে ভেন্টিলেশন বাড়তে বা কমতে পারে। এখন যা অভ্যন্তরীণ, এই সকল জিনিসগুলো অভ্যন্তরীণ এয়ার কোয়ালিটিতে এবং এনার্জি বা শক্তি খরচের উপর প্রভাব ফেলতে পারে। যৌথভাবে এই প্রভাবসমূহ ইনটেক পদ্ধতিতে বায়ু নিষ্ফলন ও
করতে পারে, যার কারণে সিস্টেম ভারসাম্যহীন হয়ে যেতে পারে। এটা একটা প্রসেস। এখানে ভলিউম মনিটরিং কন্ট্রোল এবং কন্ট্রোলের মাধ্যমে এই প্রসেসে কন্ট্রোল করা জরুরি, না হলে এটা নিয়ন্ত্রণ হারাতে পারে। এখানে একটা ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে। এখানে ব্যাকআপ সিস্টেম বিভিএম, ইউজার ইন্টারফেস, মিডলে কন্ট্রোল সিস্টেম, এরপরে পেরিফেরালস, এখানে থাকবে পেশেন্ট ইন্টারফেস, এয়ার মনিটরিং, এয়ার কন্ট্রোল, এয়ার সাপ্লাই, এখান থেকে পাওয়ার সাপ্লাই। এখানে একটা রেফ্রিজারেন্ট, ভ্যাপার, লো প্রেশার সহ এখানে টোটাল সিস্টেমটাকে দেখানো হয়েছে। মোটর ড্রাইভেন ভেন্টিলেশন, এয়ার ব্লোয়ার, এয়ার ভেন্টস টু দ্য কার কেবিন, এখানে ইলেকট্রিক্যালি অ্যাকচুয়েটেড পাম্প ফর হট অর কুল ভেন্ট, এয়ার সিলেকশন। এখানে পুরো সিস্টেমটাকে কুলিং ফ্যান, কন্ডেন্সার, এসি কম্প্রেসার সিস্টেমটাকে দেখানো হয়েছে, কন্ট্রোল সিস্টেমটাকে কীভাবে এটাকে ডায়াগ্রাম আকারে প্রকাশ করতে হবে। এছাড়া বাতাস এবং স্ট্যাক প্রভাবগুলো দমন করার জন্য স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ পরিমাপক স্টেশন, আউটডোর পাশে বাতাস প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য আউটডোর এয়ার ড্যাম্পার এবং রিটার্ন রিমার্কুলেশন ড্যাম্পার সংযোজন করতে হবে। এই মেজারিং স্টেশনসমূহ সর্বনিম্ন ডাক্টের জায়গা এবং তার সাথে সর্বনিম্ন বাতাসের গতিবেগ এর জন্য ডিজাইন করা হয়েছে। এটি একটি সহজ কাজ, কারণ কিছু যারা নির্মাণ করে তাদের এয়ারফ্লো বা বাতাস প্রবাহ পরিমাপক যন্ত্র, ড্যাম্পার এবং অ্যাকচুয়েটার সহ আলাদাভাবে প্যাকেজ করে এবং অন্যান্য ফ্যাক্টরি সময় এয়ার হ্যান্ডলিং ইউনিট তৈরি করে। এখন আর্দ্রতা এবং হিউমিডিটি কন্ট্রোল। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ প্রয়োজন অনুসারে বাড়ানো বা কমানো হলো হিউমিডিটি। আর্দ্রতা বাড়ালে বা আর্দ্রতা কমলে বিভিন্ন রকম প্রভাব দেখা যায়। অনিয়ন্ত্রিত আর্দ্রতা আভ্যন্তরীণ বিল্ডিং কাঠামোর পাশাপাশি গৃহসজ্জার সামগ্রী, মেঝে, দেয়াল এবং সিলিং ইত্যাদি সামগ্রীকে বিনষ্ট করে দিতে পারে। যেটা বললাম যে এখানে গৃহ সামগ্রী, মেঝে, দেয়াল, সিলিং এগুলো নষ্ট হয়ে যেতে পারে যদি তোমার আর্দ্রতা অনিয়ন্ত্রিত হয়। অনিয়ন্ত্রিত আর্দ্রতা যে কোনো কোম্পানি, ইন্ডাস্ট্রি, স্কুল বা কলেজে শুধুমাত্র সৌন্দর্য নষ্ট করে না, বরং এটি ছাত্র বা কর্মীদের স্বাস্থ্য এবং কর্মদক্ষতার উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। এটা যারা ব্যবহার করে, যারা সেখানে অবস্থান করে, তাদের স্বাস্থ্য এবং তাদের কর্মদক্ষতার উপরও খারাপ প্রভাব সৃষ্টি করে। কোনো কোম্পানি বা ইন্ডাস্ট্রি, স্কুল বা কলেজেতে আর্দ্রতার সমস্যা যে কারণে দেখা যায় তা নিম্নরূপ। যেমন হচ্ছে কোম্পানি বা ইন্ডাস্ট্রি তৈরির সময় বিল্ডিংয়ের মালামাল প্রয়োজনের তুলনায় বরাবর বা গভীরভাবে ভেজানো বা সিক্ত করা হলে আর্দ্রতার পরিমাণ প্রচুর পরিমাণে বেড়ে যায়। বৃষ্টি এবং তুষারপাতে দুর্বলভাবে নিয়ন্ত্রিত হওয়ার ফলে ছাদে লিকেজ বা ছিদ্রের সৃষ্টি হলে আর্দ্রতা বৃদ্ধি পায়। ভেজা বা স্যাঁতসেঁতে নির্মাণের স্থান থাকলে, ছিদ্রসমূহ থাকলে আর্দ্রতা বৃদ্ধি পায়। আর্দ্রতা বহনকারী বাতাস কোম্পানি, ইন্ডাস্ট্রি, স্কুল বা কলেজে প্রবেশ করলে আর্দ্রতা বাড়ে। শীতল পৃষ্ঠতল ঘনীভূত হলে আর্দ্রতা দ্রুত বেড়ে যায়। উপরোক্ত পয়েন্টগুলো কোনো স্কুল, প্রতিষ্ঠান, কলেজ, কোম্পানিতে তৈরি করার সময় মেনে চললে এবং আর্দ্র বাতাস প্রতিরোধ করে তুললে আর্দ্রতা অতুলনীয় হারে কমা সম্ভব। ডিজাইনার অবশ্যই আবহাওয়ার কথা চিন্তা করার পাশাপাশি আর্দ্রতার বিষয়টি অতি গুরুত্বের সাথে বিবেচনা করা উচিত। এটা আর্দ্রতা কিছু কমানোর বিষয় দেওয়া হলো। যেমন বিল্ডিং নির্মাণকালীন সময়ে বিল্ডিংয়ের মালামালসমূহ শুকনো রাখতে হবে। ফ্রেম, কংক্রিট, উন্নত মানের সবুজ কাঠ ইত্যাদি উন্নত মানের মালামাল ব্যবহার করতে হবে। ব্যাকটেরিয়াল এবং ছত্রাকজাত সাধারণত মালামাল 48 ঘন্টা পর্যন্ত ভেজা থাকলে জন্মাতে পারে, তাই এর আগেই বের করে নিতে হবে। বৃষ্টি ও তুষারপাত নিয়ন্ত্রণের জন্য স্লোপ ইনটেক প্লেনাম যোগ করার পাশাপাশি ব্লোনো ব্যবস্থা কার্যকর করতে হবে। এয়ার কন্ডিশনার স্থাপনের পরে আইনের বর্ণনা। এখানে আইন অনুযায়ী বা আইনসম্মতভাবে এবং আইন প্রণয়নকারী সংস্থা সেই নীতি রেফ্রিজারেন্ট ভিত্তিক এয়ার কন্ডিশনিং সিস্টেম বা পদ্ধতির ডকুমেন্টেশন, পারফরমেন্স বা কার্যদক্ষতা, কার্যক্ষমতা, অপারেশন বা কার্যপ্রণালীকে প্রভাবিত করে। সেই নীতিকে লেজিসলেশন বা আইন বলে। এই আইন এয়ার কন্ডিশনিং সিস্টেমে এয়ার কন্ডিশনার স্থাপনের পর কিছু নীতিমালা প্রেরণ করেছে। নিচে এয়ার কন্ডিশনার স্থাপনের পর আইনের বর্ণনা দেওয়া হলো। এয়ার কন্ডিশনিং পদ্ধতিতে
R22 রেফ্রিজারেন্ট পরিবর্তন করা। 31শে ডিসেম্বর 2009 হতে এয়ার কন্ডিশনিং পদ্ধতিতে ভার্জিন R22 রেফ্রিজারেন্ট সার্ভিস এবং মেনটেন্যান্স বা রক্ষণাবেক্ষণ এ পদ্ধতিতে ব্যবহার করা নিষিদ্ধ বা অবৈধ। 31শে ডিসেম্বর 2014 হতে পুনর্ব্যবহৃত R22 রেফ্রিজারেন্ট এয়ার কন্ডিশনিং সিস্টেমে সার্ভিস এবং মেনটেন্যান্স বা রক্ষণাবেক্ষণে ব্যবহার করা নিষিদ্ধ বা অবৈধ। নতুন অথবা পুনর্ব্যবহৃত অথবা অন্য যে কোনো রেফ্রিজারেন্ট ব্যবহার সম্পূর্ণ অবৈধ। বর্তমানে কিছু কোম্পানি, এয়ার কন্ডিশনিং কোম্পানি, পণ্যের চাহিদা অনুসারে একটি সম্পূর্ণ নকশা এবং প্রতিস্থাপন সেবা প্রদান করছে। ইউরোপীয় ইউনিয়নের এফ গ্যাস নিয়ন্ত্রণ। ইউরোপীয় ইউনিয়নের এফ গ্যাস নিয়ন্ত্রণ, যার নাম্বার 842/2006, 4 জুলাই 2006 সালে আইন বা ল হিসাবে প্রতিষ্ঠিত পেয়েছে। 4 জুলাই 2007 হতে এই আইন সকল যন্ত্রপাতি ব্যবহৃত অপারেটরদের জন্য কার্যকরী করা হয়। এফ গ্যাসগুলোতে ও এইচএফসি বিদ্যমান এবং রেফ্রিজারেন্ট বর্তমানে সার্বজনীনভাবে ব্যবহৃত হচ্ছে। কর্তৃপক্ষের লক্ষ্য যত সম্ভব নির্গমন কমিয়ে আনা এবং সাথে সাথে বিশ্ব উষ্ণতা বা গ্লোবাল ওয়ার্মিং প্রভাবিত না করা। কারণ গ্রিন হাউস প্রতিক্রিয়ার কথা তোমরা সবাই জানো, যেটা ছোটকাল থেকেই তোমরা বিজ্ঞানের বিভিন্ন অংশে পড়ে আসছো। এখন দেখি আমরা ব্যবহারকারীর দায়িত্ব। অপারেটর বলতে যেসব লোক অথবা সংস্থাকে বোঝানো হয়েছে যাদের এয়ার কন্ডিশনার যন্ত্রপাতির উপর প্রযুক্তিগত দক্ষতা রয়েছে। স্টেশনারি রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনারের ক্ষেত্রে অপারেটরের করণীয়: লিকেজ প্রতিরোধ করা এবং যত দ্রুত সম্ভব যে কোনো ধরনের লিকেজ মেরামত করা, সার্ভিসিং এবং নির্গমনের সময় সংশ্লিষ্ট কর্মীর মাধ্যমে যথাযথ রেফ্রিজারেন্ট এর ব্যবস্থা করা, একটি নির্দিষ্ট সময় পরপর লিক টেস্ট করা, সার্ভিসিং এর মেনটেন্যান্স তথ্য লিপিবদ্ধ করা এবং এটা সংরক্ষিত রাখা। এখন লিক চেকিং সময়সূচি আমরা যেটা দেখি, 2007 সালের অক্টোবরে কমিশন কর্তৃক নির্ধারিত পদ্ধতি অনুযায়ী লিক চেকগুলো সম্পূর্ণ করতে হবে। লিক চেকের সময়সূচি সিস্টেমে রেফ্রিজারেন্ট এবং পরিমাণের উপর নির্ভর করে। নিচে তা ধারাবাহিকভাবে দেখানো হলো। যেমন 30 কেজি বা তার বেশি পরিমাণে এফ গ্যাস হলে, রেফ্রিজারেন্ট হলে প্রতি 3 মাস পর পর লিক চেক করতে হবে। 300 কেজি বা তার বেশি পরিমাণ হলে প্রতি 6 মাস পর পর, 300 কেজি বা তার বেশি পরিমাণ রেফ্রিজারেন্ট হলে লিকেজ ডিটেকশন পদ্ধতি স্থাপন করতে হবে। যদি লিকেজ শনাক্ত হয় তবে মেরামতের 1 মাস পরে দেখতে হবে মেরামত কাজ কার্যকারী হয়েছে কিনা। এখন মেনটেন্যান্স এবং সার্ভিসিং রেকর্ড। এফ গ্যাসের পরিমাণ 3 কেজি বা তার বেশি হলে নির্মিত রেকর্ড বজায় রাখতে হবে। কী পরিমাণ এফ গ্যাস ব্যবহার করা হয়েছে এবং কী পরিমাণ রেফ্রিজারেন্ট সিস্টেমে যোগ করা হয়েছে বা কতটুকু পুনর্ব্যবহার করা হয়েছে, কোন কোম্পানি বা টেকনিশিয়ান সার্ভিসিং কার্য সমাধান করেছে তার পর্যাপ্ত পরিচিতি এবং অপারেটরের যাবতীয় তথ্য লিপিবদ্ধ থাকতে হবে। তারিখ সহ লিকেজ চেকের সমাধান কীভাবে করা হয়েছে তা লিপিবদ্ধ থাকবে। এসিআরআইবি কর্তৃক সময়সূচি রেজিস্টার খাতায় লিপিবদ্ধ থাকবে। এছাড়া সিস্টেমে কী পরিমাণ এফ গ্যাস আছে তা জানার উপায়: সিস্টেমে অবশ্যই লেবেল লাগানো থাকবে এবং লেবেলে অবশ্যই রেফ্রিজারেন্ট টাইম এবং পরিমাণ সহ যাবতীয় তথ্য থাকবে। যদি না থাকে তাহলে ইউকে সরকার কর্তৃক অনুমোদিত ক্যালকুলেটর দ্বারা হিসাব করে বের করে নিতে হবে। এখন এয়ার কন্ডিশন দেখি। এয়ার কন্ডিশনারের শ্রেণী বিভাগ। আমরা প্রধান কার্যের উপর ভিত্তি করে এটা 2 প্রকার: মানুষের জন্য আরামদায়ক এবং শিল্প কারখানায় ব্যবহৃত, এই 2 ধরনের। সময় বা ঋতুর উপর ভিত্তি করে এটা 3 প্রকার: একটা হচ্ছে গ্রীষ্মকালীন, আর একটা শীতকালীন, আর একটা হচ্ছে সারা বছর যেটা ব্যবহার করা যায়। যন্ত্রপাতি স্থাপন গঠনের উপর ভিত্তি করে 2 ধরনের: একক এয়ার কন্ডিশন, একক এয়ার কন্ডিশন, আর একটা হচ্ছে সেন্ট্রাল এয়ার কন্ডিশন। একক এয়ার কন্ডিশন 3 ধরনের: একটা হচ্ছে উইন্ডো টাইপ, স্প্লিট টাইপ, প্যাকেজ টাইপ। সেন্ট্রাল এয়ার কন্ডিশন 5 ধরনের: একটা হচ্ছে ডাইরেক্ট এক্সপানশন সিস্টেম, অল ওয়াটার সিস্টেম, অল এয়ার সিস্টেম, কম্বাইন্ড সিস্টেম এয়ার কন্ডিশনার, হিট পাম্প সিস্টেম। এছাড়া নিয়ন্ত্রণ কক্ষের উপর ভিত্তি করে এটা 2 ধরনের: সিঙ্গেল জোন এয়ার কন্ডিশনার, মাল্টি জোন এয়ার কন্ডিশনার। ব্যবস্থাপনা লোডের উপর ভিত্তি করে 6টা: এটা কনভেনশনাল সিস্টেম, এরপরে কনস্ট্যান্ট ভলিউম সিস্টেম, কনস্ট্যান্ট টেম্পারেচার সিস্টেম, ডুয়েল ডাক্ট সিস্টেম, ডুয়েল কন্ডুইট সিস্টেম, মাল্টি জোন সিস্টেম। নিয়ন্ত্রিত বাতাসের তাপমাত্রার উপর ভিত্তি করে, নিয়ন্ত্রণের উপর ভিত্তি করে
দুই ধরনের, ডাইরেক্ট এয়ার কন্ডিশনার, ইনডাইরেক্ট এয়ার কন্ডিশনার। এখন এয়ার কন্ডিশনার পদ্ধতির জন্য নির্বাচিত মানদণ্ড যেগুলো আমরা দেখি, যেসব বিষয়ের উপর নির্ভর করে: ক্ষমতা, কর্মক্ষমতা এবং স্থান সংক্রান্ত প্রয়োজনীয়তা, প্রাথমিক এবং চলমান খরচ, প্রয়োজনীয় সিস্টেমের নির্ভরযোগ্যতা এবং নমনীয়তা, স্ট্যান্ডেনেবিলিটি, স্থাপত্য নির্মাতারা। এই বিষয়গুলো মানদণ্ড উপযুক্ত এয়ার কন্ডিশন সিস্টেম এই বিষয়গুলোর উপর নির্ভর করে। এই পার্ট থেকে তোমরা যে কাজগুলো করবা সেগুলো ভেন্টিলেশন এয়ার কন্ডিশনিং পদ্ধতির বর্ণনা দাও, ভেন্টিলেশন পদ্ধতি শ্রেণীবিভাগ করো, ভেন্টিলেশন পদ্ধতির নিয়ন্ত্রণ ব্যাখ্যা করো, স্থাপনের পরে অনুশীলন কোড বা কোড অফ প্র্যাকটিস ব্যাখ্যা করো, ভেন্টিলেশনের লোড বিভক্তিকরণ দেখাও। এখন আমরা দেখি এই অধ্যায়ের বাকি অংশ, হিটিং এবং কুলিং লোড ক্যালকুলেশন। কুলিং লোড তাপমাত্রার পার্থক্য, সিএলটিডি, সেন্সিবল হিট গেন, লেটেন্ট হিট গেন, স্পেস হিট গেন, স্পেস কুলিং লোড, স্পেস হিট এক্সট্রাকশন রেট এবং থার্মাল রেজিস্ট্যান্স। কুলিং লোড তাপমাত্রার পার্থক্য যেটা আসবে, কুলিং লোড তাপমাত্রার পার্থক্য হচ্ছে দেয়াল এবং ছাদের মধ্যে তাপ বিনিময়ের একটি তাপীয় প্রতিক্রিয়া। প্রকৃতপক্ষে সিএলটিডি বাই কুলিং লোড তাপমাত্রার পার্থক্য তৈরির উৎস হচ্ছে দেয়াল এবং ছাদের তাপমাত্রার পার্থক্য, কুলিং লোড ফ্যাক্টর, যা উৎপন্ন হয় সোলার হিট এবং আভ্যন্তরীণ তাপের উৎস হতে। সুতরাং কুলিং লোড ফ্যাক্টর সমান সেন্সেবল কুলিং লোড ডিভাইডেড বাই সেন্সিবল হিট গেন। গাণিতিকভাবে এটাকে সুস্থ করা হলে কিউ সমান এ ইন্টু ইউ ইন্টু সিএলটিডিসি। কিউ হচ্ছে দেয়াল বা কাচ ও ছাদ হতে প্রাপ্ত তাপ, এটাকে ডব্লিউ। এ সমান দেয়াল ছাদের মেঝের ক্ষেত্রফল মিটার স্কোয়ার। ইউ তাপ সঞ্চালনের সার্বিক গুণাঙ্ক, এখানে কিলোওয়াট পার মিটার স্কোয়ার কেলভিন। এরপরে তাপমাত্রার পার্থক্য সিএলটিডি। এখন অনুমেয় তাপ অর্জন। যখন কোনো নিয়ন্ত্রিত স্থানে বা কক্ষে সরাসরি প্রত্যক্ষভাবে তাপ যোগ হয় তখন তাকে আমরা অনুমেয় তাপ অর্জন বলি। গ্রীষ্মকালীন সময়ে এসি স্পেসে এই অনুমেয় তাপ অপসারণ করা হয়। নিম্নে দেওয়া তাপের উৎসগুলো যে কোনো একটি বা এদের সবগুলোর কারণে অনুমেয় তাপ অর্জন ঘটতে পারে। যে পরিমাণ তাপ বিল্ডিংয়ের দুই পাশের তাপমাত্রার পার্থক্যের কারণে তাপ পরিবহন প্রক্রিয়ায় ছাদ, মেঝে, বাইরের দেওয়াল, দরজা এবং জানালার মাধ্যমে সঞ্চালিত হয়ে নিয়ন্ত্রিত স্থানে তাপ বৃদ্ধি করে। এরপরে সৌর তাপ হতে অর্জিত তাপ, এটা দুই ধরনের: জানালার কাচ, ভেন্টিলেটর অথবা দরজার মাধ্যমে প্রত্যক্ষভাবে সঞ্চালিত তাপ, সূর্যালোক অনাবৃত অবস্থায় থাকা দেওয়াল এবং ছাদ দ্বারা শোষিত তাপ, যা পরবর্তীতে তাপ পরিবহন প্রক্রিয়ায় নিয়ন্ত্রিত স্থানে সঞ্চালিত হয়। একই বিল্ডিংয়ের মধ্যে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত নয় এমন স্থান থেকে অভ্যন্তরীণ পার্টিশনের মাধ্যমে পরিবাহিত তাপ। অনিয়মিত তাপ অর্জন, নিয়ন্ত্রিত স্থানে অবস্থানকারী কর্তৃক উৎপাদিত তাপ যেমন নিয়ন্ত্রিত স্থানে অবস্থানকারী এবং কর্মরত মানুষের শরীর হতে নির্গত হয়। এছাড়া ইলেকট্রিক ফ্যান, লাইট, মোটর, তারপরে অন্যান্য ইকুইপমেন্ট, মেশিনারি, রান্নার কাজ, শিল্পোৎপাদনে ব্যবহৃত প্রক্রিয়া ইত্যাদি থেকে নিঃসৃত তাপ। নিয়ন্ত্রিত স্থানে দরজা খোলার সময় এবং দরজা জানলার ফাটল বা ছিদ্র দিয়ে প্রবিষ্ট বাইরের বাতাস বা দ্বারা বহনকৃত তাপ। মানুষের শ্বাস প্রশ্বাসের জন্য কাজে নিয়ন্ত্রিত কক্ষে প্রয়োজনীয় মুক্ত বাতাস সরবরাহের জন্য বা কারণে অর্জিত তাপ। শীতাতপ নিয়ন্ত্রিত নয় এমন স্থান দিয়ে নিয়ন্ত্রিত বাতাস বহনকালে ডাক্টের দেয়ালের মাধ্যমে তাপ বর্জন। বিভিন্ন ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ডিভাইসের, এই যে মোবাইল, ল্যাপটপ, তারপরে টিভি, এগুলোর মাধ্যমে, রেডিও, এগুলোর মাধ্যমে যেসব হয় সেটা হলো তাপ বর্জন করে, সেই তাপটাও এখানে আসবে। সুপ্ত তাপ বর্জন, যখন কোনো নিয়ন্ত্রিত স্থানে বাতাসে জলীয় বাষ্প যোগ হয় তখন সুপ্ত তাপ অর্জন হবে।
এ তাপ গ্রীষ্মকালীন শীততাপ নিয়ন্ত্রণ প্রক্রিয়ায় অপসারণ করা হয় নিম্নের উৎসগুলো হতে সুপ্ততাপ অর্জন হতে পারে। নিয়ন্ত্রিত স্থানের মধ্যকার প্রক্রিয়া, যেমন খাদ্যদ্রব্য রান্না করা, নির্গত জলীয় বাষ্প ঘনীভবনের কারণে অর্জিত তাপ, মানুষের অনুপ্রবেশের মাধ্যমে নিয়ন্ত্রিত স্থানে প্রবিষ্ট, বাইরের বাতাসের আর্দ্রতার কারণে তাপ অর্জন, নিয়ন্ত্রিত স্থানে অবস্থানরত মানুষের শরীর হতে নির্গত জলীয় বাষ্প ঘনীভবনের কারণে অর্জিত তাপ, বাইরের অথবা পরস্পর সংলগ্ন এলাকা, যেমন জলীয় বাষ্পের চাপ অত্যন্ত বেশি থেকে প্রবেশ্য দেয়াল এবং পার্টিশনের মাধ্যমে নিয়ন্ত্রিত স্থানে প্রত্যক্ষভাবে প্রবিষ্ট জলীয় বাষ্পের কারণে অর্জিত তাপ, মানুষের শ্বাস প্রশ্বাসের কাজে নিয়ন্ত্রিত উপাদান, প্রয়োজনীয় স্থানে বাতাস সরবরাহের কারণে অর্জিত তাপ। এরপরে আছে আমাদের রেডিয়েন্ট তাপ অর্জন, পারিপার্শ্বিক বিভিন্ন উৎসের দেয়াল, ছাদ, মেঝে ও কাঠামো ইত্যাদি রেডিয়েশনজনিত কারণে পরিচালনের মাধ্যমে যে পরিমাণ তাপ কক্ষে অর্জিত বা উৎপন্ন হয় তাকে রেডিয়েন্ট তাপ অর্জন বলে। এখানে একটা ডায়াগ্রাম দেখানো হচ্ছে, এখানে হিট গেইন করে, এটা ভেরিয়েবল হিট স্টোরেজ এখান থেকে, এরপরে কুলিং লোড, এরপরে হিট এক্সট্রাকশনের দিক দিয়ে হিট বের হয়ে যায়। এরপরে স্পেস হিট গেইন, কোনো স্থানের মধ্যে নির্দিষ্ট সময়ের ভিতরে যে পরিমাণ তাপ প্রবেশ করে বা উৎপন্ন হয় তাকে স্পেস হিট গেইন বলে। নিম্নে স্পেস হিট গেইন উৎপত্তির উৎসগুলো দেওয়া হলো। পারিপার্শ্বিক সূর্যালোকের কারণে এটা হতে পারে, দেওয়াল ও ছাদ কর্তৃক বর্জিত তাপের কারণে হতে পারে, এছাড়া কক্ষের অভ্যন্তরে ব্যবহৃত যেসব লাইট, ফ্যান, হিটার এগুলো উৎপাদিত তাপের কারণে হতে পারে, ভেন্টিলেশন এবং ইনফিল্ট্রেশনের কারণে হতে পারে, কক্ষের ভিতরে অন্যান্য ব্যবহৃত ইলেকট্রনিক্স, যেটা আগে বলছিলাম টিভি, রেডিও, মোবাইল, ক্যালকুলেটর, এসব যন্ত্রাংশ কর্তৃক বর্জিত তাপের কারণেও এই স্পেস হিট গেইন হতে পারে। স্পেস কুলিং লোড, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো আবদ্ধ স্থানের অনুমেয় এবং সুপ্ত তাপ বর্জনের মাধ্যমে ওই স্থানের বাতাসের তাপমাত্রা আর্দ্রতা নিয়ন্ত্রণ করে আরামদায়ক পরিবেশ সৃষ্টি করাকে আমরা বলছি স্পেস কুলিং লোড। এটা একটা সোর্স থাকবে, এখানে কনভেকশন হিট, এরপরে এদিক থেকে রেডিয়েন্ট হিট, এখান থেকে হিট স্টোরেজ, এরপরে স্পেস কুলিং লোড। ফাইনালি তাপ নিষ্কাশনের হার, একটি নির্দিষ্ট সময়ে মধ্যে শীততাপ নিয়ন্ত্রিত স্থানের অভ্যন্তরে উৎপন্ন অনুমেয় তাপ ও শীততাপ বর্জন করে স্থানের বাতাসের তাপমাত্রা আর্দ্রতা নির্দিষ্ট রাখার পদ্ধতিকে তাপ নিষ্কাশন হার বা হিট এক্সট্রাকশন রেট বলে। এটাকে এখন হিটিং ও কুলিং লোড ক্যালকুলেশন। থার্মাল রেজিস্ট্যান্স, যেটাতে থার্মাল রেজিস্ট্যান্স হলো বস্তুর এমন একটি ধর্ম যা বস্তুর মধ্য দিয়ে তাপ প্রবাহে বাধা প্রদান করে। বিজ্ঞানী ফুরিয়ারের ল অনুসারে এটা কিউ সমান কে এ ডেল্টা ডি বাই এক্স। এখানে এক্স বাই কে এটা হলো থার্মাল রেজিস্ট্যান্স, কে সমান হলো বস্তুর থার্মাল কন্ডাক্টিভিটি, আর এক্স সমান হলো স্ল্যাবের পুরুত্ব, আর টি1 মাইনাস টি2 হলো তাপমাত্রার পার্থক্য দুইটা প্লেটের বা দুইটা স্থানের। এখন আমরা যদি একটা ম্যাথমেটিক্স দেখি কুলিং লোড কিভাবে ক্যালকুলেশন করা হয়। এখানে কুলিং লোড ক্যালকুলেশনের দেখা যাচ্ছে 12 মিটার, 9 মিটার এবং 4 মিটার সাইজের একটি হিমাগারে 2.25 কেজি ওজনের 2000টি প্যাকেট আংশিক হিমায়িত মুরগির গোশত 3 ডিগ্রি সেলসিয়াস হতে -20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জমিয়ে সংরক্ষণের জন্য 3 জন শ্রমিক 200 ওয়াটের 2টি বাতি জ্বালিয়ে দৈনিক 6 ঘন্টা কাজ করে। দৈনিক 8 ঘন্টা ঈপ্সিত বা কাঙ্ক্ষিত হিমায়নের জন্য শীতল যন্ত্রের ক্ষমতা বের করো। প্রয়োজনীয় তথ্যাদি: হিমাগারের বাইরের তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, মুরগির আপেক্ষিক তাপ হিমাঙ্কের ঊর্ধ্বে 3.18 কিলো জুল পার কেজি ডিগ্রি ক্যালভিন, মুরগির আপেক্ষিক তাপ হিমাঙ্কের নিচে 1.55 কেজি কিলো জুল পার কেজি ডিগ্রি ক্যালভিন, সুপ্ত তাপ ল্যাটেন্ট হিট এল সমান 246 কিলো জুল পার কেজি, দেওয়াল ও ছাদ মেঝের ইউ সমান হচ্ছে 0.383 ডব্লিউ পার মিটার স্কোয়ার ক্যালভিন। মুক্ত বাতাসের হার 14 লিটার পার সেকেন্ড। এখানে বাতাসের বর্ধিত তাপের পরিমাণ 0.12 কিলোজুল পার লিটার। মানুষের শরীরে নির্গত তাপ 407 ওয়াট পার জন। মুরগির জমাটাঙ্ক -2.25 ডিগ্রি সেলসিয়াস। এখানে দেওয়া আছে, দেখা যাচ্ছে যে 12 মিটার ইন্টু 9 মিটার ইন্টু 4 মিটার
চার দেয়ালের ক্ষেত্রফল এ সমান 2 × 12 × 9 প্লাস 2 × 9 × 4 ইকুয়াল 216 প্লাস 72 সমান 288 মিটার স্কোয়ার। মেঝে ও ছাদের ক্ষেত্রফল এ সমান 2 × 12 × 4 সমান 96 মিটার স্কোয়ার। মোট ক্ষেত্রফল 288 × 96 সমান 384 মিটার স্কোয়ার। এছাড়াও অন্য পদ্ধতিতেও এই এরিয়া নির্ণয় করা যায়। দেয়ালের ক্ষেত্রফল 2 × 12 × 4 প্লাস 2 × 9 × 4 সমান 96 প্লাস 72 সমান 168 মিটার স্কোয়ার, অথবা ছাদ ও মেঝের ক্ষেত্রফল 2 × 12 × 9 সমান 216 মিটার স্কোয়ার। সর্বমোট ক্ষেত্রফল 168 প্লাস 216 সমান 384 মিটার স্কোয়ার এবং মুরগির গোশতের পরিমাণ এম সমান 2.25 × 2000 সমান 4500 কেজি। এখন কুলিং এবং হিটিং লোড, এখানে দেখা যাচ্ছে তাপ পরিবাহনের মাধ্যমে একটা ছক, পরিবাহিত তাপ এবং তাপের পরিমাণ কতটুকু এখানে আসবে। দেয়াল, ছাদ ও মেঝে এ ইন্টু ইউ ইন্টু টিডি, এখানে ক্ষেত্রফল 384, 0. ইউ হচ্ছে 383, 0.383 ইন্টু তাপমাত্রার পার্থক্য 33 থেকে -20-তে যেতে হবে আমাদেরকে। তাহলে এখানে আসবে টোটাল 779 4.416 ওয়াট। এটাকে কিলোওয়াটে নিলে 7.795 কিলোওয়াট। মুরগির প্রোডাক্ট লোড Q1 4500 ইন্টু 3.18 ইন্টু তাপমাত্রার পার্থক্য MST আর কি এখানে। এরপরে দ্বিতীয় ক্ষেত্রে আসবে ML লেটেন্ট হিট, মানে প্রথমে আমাকে 3 ডিগ্রিতে আসতে হবে, 3 থেকে 2.25-এ যেতে হবে মাইনাস। এরপরে আমাদের লেটেন্ট হিট এসে এখানে জমাট বাঁধার জন্য, যেটা 110, এখানে আসবে 75127 তো কিলো এত ওয়াট। এরপরে হচ্ছে এখানে 4500 ইন্টু 246 246 মিলি, এটা হচ্ছে এখানে দেওয়া আছে লেটেন্ট হিট। এখানে আসবে 110700 ওয়াট। এরপরে Q3 যেটা 45 ইন্টু 1.55 MST। আবার এবার -2.22 থেকে আমাকে যেতে হবে -20 পর্যন্ত। প্রথমে 225 পর্যন্ত আসবো, তারপরে আমাকে যেতে হবে 20 পর্যন্ত। এখান থেকে আসবে 123,806 কিলোজুল বা ওয়াট আসবে এগুলো। এটা সমান আসবে 1305933.75 কিলোজুল। এখান থেকে MCTD টোটাল বাই 24 ইন্টু 3600, এটা টাইম আর কি, প্রতি সেকেন্ডে যেটা আসবে, তাহলে 15.115 কিলোওয়াট। এখান থেকে আসবে 15.115 কিলোওয়াট। এরপরে বাতাসের পরিবর্তনজনিত তাপ Q সমান L বাই সেকেন্ড এক্স ফ্যাক্টর, এখানে 14 ইন্টু 0.12 সমান 1.68 কিলোওয়াট। এরপরে আমাদের 4 নম্বরে বাতি হতে নির্গত তাপ Q সমান 200টা বাতি 2 ইন্টু 6/24, এখানে 100 ওয়াট আসবে টোটাল 0.1 কিলোওয়াট। এরপরে মানুষের দেহ হতে নির্গত তাপ 3 ইন্টু 407 ইন্টু 6/24, এখান থেকে আসবে 305 ওয়াট 0.305 ওয়াট। এখন মোট লোডের সেফটি ফ্যাক্টর যেটা আসবে 10%, 2.499 কিলোওয়াট। টোটাল লোড আসছে আমার 24.99 কিলোওয়াট, এর সাথে যুক্ত হবে 2.499, তাহলে 27.489 কিলোওয়াট। এই হলো আমাদের টোটাল। এখন আমার হিমায়ন যন্ত্রের ক্ষমতা, মোট কুলিং লোড ইন্টু 24 পার এফসি শীতল সময় ঘন্টা, এখন 8 ঘন্টা কাজ, টোটাল সময় হচ্ছে 24। এখান থেকে 82.46 কিলোওয়াট, এইটা হয় আমাদের টোটাল ক্ষমতা। তো তোমরা এই অধ্যায়ের এই অঙ্কটাও প্র্যাকটিস করবে, সাথে এখানে একটা অঙ্ক দেওয়া হয়েছে কাজের মধ্যে, বাড়ির কাজের মধ্যে তোমরা এই অঙ্কটা প্র্যাকটিস করবে। আর এর সাথে কুলিং লোড ক্যালকুলেশনের যে প্রসেসগুলো আছে, এয়ার কন্ডিশনের শ্রেণী বিভাগ,
এই কাজগুলো করবে। এরপরে এই কন্ট্রোল সিস্টেম, এয়ার কন্ডিশনের আইন যেটা, এবং ভলিউম মনিটরিং কন্ট্রোলের বর্ণনা, এই জিনিসগুলো কাজ করবে। আর এই ভিডিওটি পুনরায় যদি দেখো তাহলে তোমরা ভিজিট করো skills.gov.bd/dt এবং www.facebook.com/skills.gov.bd। সবাইকে ধন্যবাদ। আমার ক্লাস আজকে এখানে শেষ করছি, সময় শেষ হয়ে যাওয়ার কারণে। সবাই ভালো থাকবেন।